আনোয়ার হোসেন আলতো নূরের গাল চেপে ধরেছে। নূর বলল, কিন্তু এবার আমার চাই। আমি অনেক বড় একটা কাজ করেছি, এটা তারই একটা অংশ। কি সে কাজ? খুব খারাপ নাকি? আনোয়ার হোসেনের প্রশ্নবিদ্ধ চাহনি। নূর ডানে বামে মাথা নাড়ে। তাহলে বলো আমাকে, দেখি আমি তোমার গিফটটা দিতে পারি কিনা। বাবাকে সমস্ত সত্যিটা বলতে হবে, এটাই একমাত্র সলিউশন। তবে এটা সঠিক সময় নয়, এতগুলো শখ বাবা একসাথে নিতে পারবে না। তাই সে আনোয়ার হোসেনকে তাড়া দিয়ে বলে, তুমি সবে এসেছো বাবা, এখনো ফ্রেশ হওনি। আগে ফ্রেশ হও, তারপর বলবো তোমায়। খুব জোরাঝুরি করে নূর আনোয়ার হোসেনকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়েছেন। তিনি তো যেতেই চাচ্ছিলেন না। আগে নূর কি গিফট চাই তা জানবেন, তারপর যাবেন। কিন্তু নূর তো নাছোড়বান্দা, বাবাকে পাঠিয়েই দম নিয়েছে সে। সামনের কাজগুলো এবার ভালোই ভালোই হলেই হয়। লম্বা একটা শ্বাস ফেলে সেও চলে যায় নিজের রুমে। ধরনীর বুকে সন্ধ্যার স্তিমিত আবেশ বিলীন হয়ে রাত্রের ধৈর্য নেমেছে। সুবিশাল আকাশ আজ নিস্তব্ধ। তার অন্তহীন বিস্তারে নেই স্ফটিক স্বচ্ছ চাঁদের প্রশান্ত দ্যুতি, নেই তার সাথী হয়ে জলজল করা উজ্জ্বল নক্ষত্রবিন্দু। ঘন ঘোর মেঘরাশির আচ্ছাদনে আকাশ যেন আজ নীরবতার এক অধ্যায়ে ডুবে আছে। খুবই স্তব্ধ আর শান্ত। শীতল বাতাস মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলেছে চারিদিকে। তারা যেন সারাদিনের উত্তাপ আর ক্লান্তি মুছে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। সময় এখন 11টার ঘরে। বেলুন আর ফেইরি লাইট দিয়ে সাজানো ড্রয়িং রুম নিস্তব্ধ। নূর সোফার একপাশে বসে আছে। আছে আনোয়ার সাহেব আর জেসমিনও। নূরের মাথা নিচু করে নেতিয়ে রেখেছে। নূরের মাথা নিচু করে নেতিয়ে রেখেছে। আনোয়ার হোসেনকে সে সব বলেছে, এমনকি তার বিয়ের ব্যাপারেও। হঠাৎ বিয়ের কথা শুনে জেসমিন যতটা না স্তম্ভিত, তার থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি স্তম্ভিত আনোয়ার হোসেন। যেন তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। মেয়ের এমনভাবে বিয়ে হয়েছে তা ভাবতেই তিনি হতবুদ্ধি হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ চুপ থাকার পর আনোয়ার হোসেন বলেন, তুমি কি বিয়ের স্বীকৃতি আমার কাছে উপহার হিসেবে চাইছিলে? আনোয়ার হোসেনের গম্ভীর গলা। নূর বুঝতে পারছে না বাবা কি রেগে গেল বিয়ের কথা শুনে। কিন্তু সত্য তো সত্যই, বিয়েটা তো হয়েছিল। সব থেকে বড় সত্য হলো এই বিয়েটা সে মেনে নিতে চায়, সাথে নিব্রাসও। নূর আমতা আমতা করে বলল, হুম। আনোয়ার হোসেন স্তব্ধ। মানছে অ্যাক্সিডেন্টলি হয়েছে বিয়েটা, তাও তো সবার আগে এটা জানানো প্রয়োজন ছিল নূরের। রিয়্যাক্ট করলেন না তিনি। বললেন, সে মহাপুরুষ কোথায়? কে সে? চমকাই নূর। বাবা রিয়্যাক্ট করলো না। নিচের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বাসায় বাবা। রাতে নিশ্চয়ই বাসায় থাকবে। ওকে বলো এক্ষুনি আমার বাসায় আসতে, আমিও ওর সাথে কথা বলবো। নূর একদিকে মাথা নাড়ে। আনোয়ার হোসেন চলে যায়। তিনি চলে যেতেই নূর এক চোখ উঁচিয়ে জেসমিনের দিকে চায়। ইশারা দিয়ে বলে, কি হয়েছে? আপনি সত্যি বিয়ে করছেন আফা? জেসমিনের চোখে এখনো বিস্ময়। হয়তো নূরের কথাখানা এখনো বিশ্বাস করে উঠতে পারছে না সে। নূর ভ্রু কুঁচকে বলে ওঠে, বললাম তো বিয়েটা কিভাবে হয়েছে, তাও প্রশ্ন করছিস তুই? নূরের পাল্টা প্রশ্নে জেসমিন হাত নেড়ে বলে ওঠে, না না আফা, প্রশ্ন করছি না। মানে ফোলাটারে আপনি চিনেন না, জানেন না, তাহলে বিয়েটারে মাইনা নিতে চাইতেছেন কেন এত? আচ্ছা জেসমিন, আমাদের পাশের ফ্ল্যাটে যে ছেলেটা উঠেছে সে দেখতে কেমন রে? নূরের হঠাৎ এমন প্রশ্নের আগা মাথা কিছু খুঁজে পায় না জেসমিন। হচ্ছিল কোনো ছেলের কথা, আর নূর বলছে কোন ছেলের কথা সে বলে, ওই ছেলেটা তো দেখতে হেব্বি সুন্দর, একদম বিদেশিদের মতো। তবে কেমন জানি সারাক্ষণ রেগে রেগে থাকে, কারোর সাথে কথা বলে না, এমন একটা ভান করে যেন হের চারপাশে মানুষ নাই, হের একলা টপকাইছে। কেন আফা, ওই ছেলেটার কথা কেন হঠাৎ করে? কারণ ওই বিদেশিদের মতো কেমন যেন দুনিয়াতে একলা টপকানো ছেলেটাই আমাকে পাহাড়ি রাস্তায় বাঁচিয়েছিল। নূরের সোজা কথা জেসমিন ভড়কে যায়। চোখগুলো বড় বড়, অবাক স্বরে আওড়ায়। তার মানে আফা ওই ছেলের লগে আপনার বিয়ে হয়েছে? নূর জেসমিনের দিকে তাকিয়ে মাথা ওপর নিচ নাড়ে। জেসমিনের চোখগুলো এবার বের হয়ে আসার উপক্রম হয়েছে। এই ছেলে তো কয়েকদিন আগেও লিফটের কাছে আপার সাথে কথা বলেনি। তাহলে কেন আপা এই বিয়েটাকে বাঁচাতে চাইতেছে?
তাছাড়া সব থেকে বড় কথা তো আপা ওই সাদা চামড়ার ছেলেটাকে পছন্দ করে না। ভাবনার মাঝে জেসমিন নূরকে বলে, আফা আপনি তো বললেন ওই সাদা চামড়াকে পছন্দ করেন না। পছন্দ করি না তো। নূর বেখেয়ালি উত্তর দিল জেসমিনকে। সে প্রশ্নবোধক কণ্ঠে বলল, ভালোবাসি। আনোয়ার সাহেবের সামনে বসে আছে নিবরাস আর নূর। নূর একটু বিচলিত হলেও নিবরাস মোটেও বিচলিত নয়। সে দিব্যি ট্রাউজার আর গেঞ্জি পরে বসে আছে কর্নার সোফাটায়। নূর যখন নিবরাসকে বলেছে যে বাবা এই মুহূর্তে দেখা করতে চাই, অমনি নিবরাস সুরসুর করে চলে এসেছে। 1 মিনিটও দেরি করেনি। আর এমন একটা চেহারা যে বিচলিত ভাবটাও বোঝা যাচ্ছে না। ব্ল্যাক ট্রাউজার, অফ হোয়াইট টি শার্ট, চুলগুলো মোটামুটি গোছানো, মুখ আগের মতোই আছে, না হাসি না টেনশন, সব মিলিয়ে ভালোই লাগছে। ভালো না, ভালোর থেকেও ভালো লাগছে। তার ভাবনার মাঝে আনোয়ার হোসেন বলে ওঠে, নিরসার আহমেদ খান। নেবরাস বিনা সংকোচে উত্তর দিল, জি স্যার। তোমার সাথে দেখা হয়েছিল আরও 4 বছর আগে। তো তোমার কি আমায় মনে আছে? অবশ্যই, সে রাতটা ভোলার মতো নয়। নূর অবাক হয়ে বসে আছে। বাবা আর নিবরাস একে অপরকে চিনে? বাট হাউ? নূর বিস্মিত নয়নে একবার আনোয়ার সাহেব আর একবার নিবরাসের দিকে তাকায়। 4 বছর আগে নিবরাস কোনো এক কারণে সিলেট গিয়েছিল। রাত 12টা কি 1টা বাজবে। চারপাশ অন্ধকারে ঢাকা, প্রচুর বৃষ্টি হচ্ছিল। জনমানবহীন শুনশান পরিবেশ, রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে। তখন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় আনোয়ার হোসেনের সাথে। দুর্ভাগ্যবশত তিনি তখন ডাকাতের খপ্পরে পড়েছিলেন। ওনার মোবাইল, ক্যাশ আর গাড়ির চাবি সব তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তিনি কিছুটা আহতও ছিলেন। তখন নিবরাসের সাথে দেখা। সে সেদিন দেবদূতের মতো সেখানে উপস্থিত হয়েছিল। আর আনোয়ার হোসেনের এই অবস্থা দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসা করিয়ে একেবারে একটা বাসায় দিয়ে আসেন। রাস্তায় আনোয়ার হোসেন নূরের ব্যাপারে অনেক গল্প করেন তার সাথে। তাছাড়া আরো অনেক গল্প করেছেন তারা। তখনই আনোয়ার হোসেন নিবরাস সম্পর্কে জেনেছেন। পরবর্তীতে তিনি ম্যাগাজিন আর পত্রিকায়ও নিবরাস সম্পর্কে পড়েছিলেন। নূর আনোয়ার হোসেনের কথাই তবদা মেরে বসে আছে। বাবা যে নিবরাসকে এত আগে থেকে চিনে, এটা ভাবতেই তার মাথা চক্কর মেরে উঠছে। আনোয়ার হোসেন ভীষণ খুশি হয়েছে নিবরাসকে দেখে। দেখতে ভীষণ চমৎকার, অতি সুদর্শন আর ভদ্র। বরাবরই তিনি গম্ভীরতা পছন্দ করেন। নিবরাসও ঠিক তেমন প্রতিষ্ঠিত ছেলে, একদম তার মনের মতো। তাছাড়া বংশের নাম ধরে রেখেছে এই ছেলে। মেয়েকে এমন হাতে তুলে দিলে তিনি নিশ্চিন্ত হতে পারবেন। তারা দুজন আরো বিভিন্ন কথা বলল। নূর শুধু বসে বসে শুনছে তাদের কথা। নিবরাস তার ফ্যামিলির সম্পর্কে সব বলেছে আনোয়ার হোসেনকে, তার মা, বাবা, সৎ মা, সবকিছু। প্রথমত আনোয়ার হোসেন নিবরাসের সৎ মাকে নিয়ে চিন্তিত থাকলেও নিবরাস পরক্ষণে তা ক্লিয়ার করে দেয়, এই বলে যে সে আলাদা অ্যাপার্টমেন্টে থাকে। সৎ মায়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনকি তার জন্য নূরকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। সে নূরকে তার জীবনের রানী করে রাখবে। নূরকে সে ভালোবাসা আর যত্নে ভরিয়ে রাখবে, কখনো কোনো কষ্ট হতে দিবে না। নিবরাস বাবার সামনে এমন ভালোবাসা ব্যক্ত করায় নূরের লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। আবার মনে মনে সে বেশ খুশিও হচ্ছিল। নিবরাসের এই সাহসী স্বীকারোক্তির প্রতিটি শব্দ যেন নূরের দুরুতর মনে অজানা সুখের ঢেউও বইয়ে দিল। হুট করে আবার কেমন যেন নিবরাসের জন্যে তার ভালোবাসাটাও বেড়ে গেল। প্রেমে পড়ে গেল কি সে আবার? নিবরাসের উপর আনোয়ার হোসেন একদম ফিদা। তিনি এমন দায়িত্ববান ছেলে কিছুতেই হাতছাড়া করবেন না। সব থেকে বড় কথা, নিবরাস আর নূর একে অপরের চাই, তারা বিয়েটাকে মানে। এখানে তিনি তার দ্বিমত করলেন না। তারা সবাই একসাথে কেক কেটে নূরের জন্মদিন সেলিব্রেট করলো। কেক কাটার পর আনোয়ার হোসেন নূরের মাথায় চুমু আঁকলেন। হিংসে হলো নিবরাসের, কিচ্ছুটি বলল না সে। মনে মনে প্রতিজ্ঞা করে নিল এর থেকেও কঠোর চুমু আঁকবে সে নূরের ওষ্ঠে। আলতো কণ্ঠে তিনি নূরকে বললেন, তোমার কথা বাবা রেখেছি, এটা তোমার জন্মদিনের গিফট। নূর খুশি হয়ে আনোয়ার হোসেনকে জড়িয়ে ধরল। আনোয়ার হোসেন আবার বলল, কালকে আরো বড় গিফট অপেক্ষা করছে তোমার জন্য। নূর জড়িয়ে ধরা অবস্থায় শুধালো, কি? আনোয়ার হোসেন বললেন না।
ডিনার করে নিবরাস চলে গেল নিজের ফ্ল্যাটে। যেহেতু নূরের সাথে তার বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, তাই তারা একসাথে থাকতে পারবে না, এটা আনোয়ার হোসেনের মতামত। বিয়েটা যখন সর্বসম্মুখে হবে তখন ব্যাপারটা দেখতে আর দৃষ্টিকটু লাগবে না। তবে নিবরাস মানলে তো আনোয়ার হোসেনের কথা। রাত প্রায় 1টা, দরজা আটকানো। নূর শুয়ে পড়েছে প্রায়, লাইট অফ। আজকে কর্নার ল্যাম্পটাও জ্বালায়নি সে, জ্বালাতে ইচ্ছে করেনি। যেই না সে চোখ বুঝবে অমনি একটা শীতল হাত এসে স্পর্শ করে তার উদর। নিজের উদরে এমন পুরুষালী হাতের ছোঁয়া পেয়ে সে একদম ফ্রিজ হয়ে গেছে। হঠাৎ এমন হওয়ায় নিঃশ্বাসটাও আটকে গেছে তার, শরীরটাও কেমন যেন দৃঢ় হয়ে গেছে, নড়তে পারছে না সে। ঠিক তখনই কানের কাছে কেউ ফিসফিসিয়ে মাদকতাময় কণ্ঠে বলল, ব্রিথ আউট সানফ্লাওয়ার। বেলা বহু দূর গড়ালো, প্রায় 9টা বাজে। নূরের ঘুম ভাঙতেই উঠে চারিপাশে চোখ বোলালো। নিবরাস নেই। গতকাল রাতে হঠাৎ নিবরাসের আগমনে সে ভয় পেয়ে গিয়েছিল, তবে কিছুক্ষণের মধ্যে তার সমস্ত ভয় কেটে গিয়েছে। নিবরাস তার সাথে কিছুক্ষণ গল্প করেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই নূর কয়েকবার ডেকেছে, কিন্তু নিবরাস ওঠেনি। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছিল তার কাছে। একটা মানুষ 10 মিনিটের মাথায় কি করে ঘুমোতে পারে? ব্যালকনির থাই গ্লাসটা ফাঁক থাকার কারণে একেবারে আবছা মৃদু আলো ভেতরে প্রবেশ করছিল। এই ম্লান আলোর মধ্যে নিবরাসের মুখাবয়ব অস্পষ্ট, তবে গভীরভাবে পর্যবেক্ষণ করলে খানিকটা বোঝা যাবে। সময় অপচয় না করে সে চোখ বোলালো নিবরাসের মুখে। কোনো সারা শব্দ পেল না তার। তপ্ত ভারী নিঃশ্বাসের শব্দ শুধু শোনা গেল এই বন্ধ 4 দেওয়ালে। নিবরাসের কোনো সারা শব্দ না পেয়ে সেও তার সঙ্গী হলো। ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমালো। নূর চারিদিকে চোখ বুলিয়ে থাই গ্লাসের কাছটাই গেল। সকাল আর সকাল নেই। সূর্য মামা উঠে নিজের প্রতিভা দেখাতে শুরু করে দিয়েছে। চারিদিকে সোনালি হলুদ আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সকালেই এত ভ্যাপসা গরম? আর সারাদিন তো বাকি। নূর থাইয়ের ভেতর থেকে কয়েকবার নিবরাসের বারান্দার দিকে উকি ঝুঁকি মারল। হতাশ হলো সে। নিবরাস কেন? নিবরাসের টিকিটাও নেই। কারণ জানা নেই নূরের কেন যেন ভালো লাগলো না। রাতে চোরের মতো আমার কাছে এসে ঘুমিয়ে পড়তে পেরেছিস, আর আমার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? কি এমন মহৎ কাজ এসে পড়েছিল যে আমার ওঠা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? অন্তত আমাকে উঠিয়ে দিতি। এভাবে চলে যেতে হলো ব্যাটা সাদা ভাল্লুক। নূর ঠোঁট ফুলিয়ে নিজ মনে কথাগুলো বলতে বলতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। যা গরম পড়েছে, একেবারে শাওয়ার নিয়েই বের হবে, না হলে আজ আর বাঁচা যাবে না। জেসমিন সকাল সকাল বিরিয়ানি রান্না করেছে। সে ছোট থেকেই রান্নায় পারদর্শী। পছন্দের তালিকায় পড়ালেখা কোনো কালেই ছিল না, অবশ্য এখনো নেই। পড়ালেখা ছেড়েছে অনেক দিন। আনোয়ার হোসেনের চাপে ক্লাস 7 পর্যন্ত পড়েছিল, তাও গতি ছিল ঠেলা গাড়ির মতো, না তার থেকেও ধীর। 7-এ 2বার ফেল করার পর আর স্কুলের ধারে কাছে যায়নি সে। নূরকে পড়তে দেখলেও সে তার আশেপাশেও ঘেঁষত না। যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেয়, তার থেকে এই রান্নাবান্না করা, ঘর সামলানো ঢের সহজ কাজ। আরে বাবা, যে কাজ করে মানুষ শান্তি পায় তাকে তো সেই কাজই করা উচিত। যেটা পারে না, কখনো পারবে না, সেটা নিয়ে সময় অপচয় করা মোটেও ভালো কাজের মধ্যে পড়ে না, আর পড়বেও না। মানুষ যে পড়ালেখাটার মধ্যে কি পেয়েছে আল্লাহই মালুম। সে তো এই পড়ালেখা যে আবিষ্কার করেছে তাকে দিনে 33 বার অভিশাপ দেয়। তার থেকেও বেশি অভিশাপ দেয় যে পরীক্ষা আবিষ্কার করেছে তাকে। শালার ছাও, পড়ালেখা আবিষ্কার করছে ভালো কথা, পরীক্ষাও আবিষ্কার করতে হইব? ছোট ছোট পোলাপানগুলোর উপর হুদাহুদায় বস্তা বস্তা চাপ ফালাইয়া দিয়া গেছে। নিজেরা তো আবিষ্কার কইরা দিয়া বাইচা গেছে, আর মানুষগুলা যাকে তার এসব ভেবে কাজ নেই। যার মন চাই পড়ালেখা করব, যার মন চাই সে করব না, তাতে তার কি? সে আপাতত টেবিল গোছানোতে মনোযোগ দিতে চায়। আজকে বিশেষ কেউ তাদের সাথে সকালের নাস্তা সারবো ভাবতেই তার কেমন খুশি খুশি লাগতেছে। গোসল সেরে বের হয়ে আবার বারান্দার দিকে চোখ বোলালো নূর। মনে মনে রাগ লাগছে ভীষণ। অবশ্য রাগের কারণ কি? নিবরাসের দেখা না পাওয়া, নাকি সকাল সকাল নিবরাসকে দেখার আকাঙ্ক্ষা বারে বারে ব্যর্থ হওয়ায়? হবে হয়তো। নিবরাসের সান্নিধ্য পাওয়ার পর থেকে মনটা কেমন যেন শুধু নিবরাস নিবরাস করে। দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, মোট কথা কাছাকাছি থাকতে ইচ্ছে করে।
রুমের দরজাটা খুলে পুরুষালী কণ্ঠ শুনতে পেল। নূর। গুরুত্ব দিল না সে। হবে হয়তো বাবার কোনো বন্ধু। জেসমিন টেবিল পরিপাটি করছে। সে সেদিকে গেল। কাছে যেতেই দেখে জেসমিন আজ এলাহি আয়োজন করেছে। বিরিয়ানি, কাবাব, সালাদ, আচার। এত খাবার কেন জেসমিন? নূর শশায় কামড় বসাতে বসাতে বলল। জিজ্ঞাসু দৃষ্টি তার। আপনি আফা এত সময় ধইরা ঘুমাইলে কেমনে জানবেন খালু সে দুলাভাইরে সকালে নাস্তা দাওয়াত করছে, আমারে শুধু নাস্তার জন্য কিছু বানাইয়া রাখতে কইলো। দুপুরেও নাকি কি অনুষ্ঠান হইব? হঠাৎ জেসমিনের দুলাভাই ডাকে ভরকে যায় নূর। কিছুটা সময় নিয়ে সে বুঝতে পারে যে জেসমিন নিবরাসের কথা বলছে। অবাক স্বরে জেসমিনকে শুধায়। নিবরাসকে দাওয়াত করেছে, এসেছে সে? তার কথার মাঝেই পেছন থেকে আনোয়ার হোসেনের গলার আওয়াজ ভেসে এলো। তুমি উঠে গেছো মামুনি? নূর তড়িৎ পেছন ফিরে। বাবা। তবে তাকে চমকে দেওয়ার জন্য আনোয়ার হোসেনের পেছন থেকে নিবরাসের আগমন ঘটল। মোবাইলটা কান থেকে নামিয়ে সে নূরের দিকে দৃষ্টিপাত করল। সাথে সাথে ভ্রু কুঁচকালো তার। নূরের চোখ নিবরাসের দিকে আটকে গেল। সে সবটাই দেখল। নিবরাসের মেনলি হেঁটে আসা এক অদ্ভুত মোহ যেন ঘিরে ধরল তাকে। উফ, কি স্টাইল! তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো চোয়াল, গম্ভীর অথচ কি আকর্ষণীয় অভিব্যক্তি। এত হ্যান্ডসামও কি মানুষ হয়? ব্ল্যাক ট্রাউজার আর কফি কালারের গেঞ্জিটা এত মানিয়েছে যা বলার বাহিরে। একদম কুল লাগছে তাকে। সব মিলিয়ে 10 আউট অফ 10। ভাবনাগুলোর মাঝে তার মনে পড়ল সে তো নিবরাসের উপর রেগে আছে। মুহূর্তেই ভাবনার মোহ ভেঙে চোখ সরিয়ে নিল সে। এই লোকের সাথে কোনো কথা নেই। সকাল সকাল কখন চলে গেছে একবারও ডাকার প্রয়োজন মনে করেনি। তার ভাবনার মাঝে আনোয়ার হোসেন কিছু বলতে যাবেন, কিন্তু মুখের কথা কেড়ে নেয় নিবরাস। কয়েক কদম এগিয়ে এসে বলে। তুমি সকাল সকাল শাওয়ার নিলে কেন সানফ্লাওয়ার? চুল থেকে এখনো পানি পড়ছে, বাচ্চা তুমি। হেয়ার ট্রাই করবে না? নিবরাসের কণ্ঠ নরম। আনোয়ার হোসেনের মনে খুশির জোয়ার ওঠে। মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারেন মেয়ের চুল সত্যি ভিজে। সে তো খেয়ালই করেনি, অথচ নিবরাস এসেই নূরকে ওয়ার্ন করে দিল। ওনার মেয়েকে যে এইরকম একটা দায়িত্ববান ছেলের হাতে তুলে দিতে পারছে, এটাই যেন আল্লাহর বিশেষ এক রহমত। তিনি নিবরাসের উপর আরো খুশি হয়ে গেলেন। নূরকে হালকা শাসনের স্বরে বললেন। সকাল সকাল গোসল করেছে কেন? শীতে গরমে পড়েছে, ঠান্ডা লাগবে। যাও চুল শুকিয়ে এসো, আমরা টেবিলে ওয়েট করছি। আনোয়ার হোসেনের এই ঠান্ডা ধমক নিবরাসের পছন্দ হলো না। যেখানে সে নূরকে এত কোমল আর আদর ভাবে বলেছে, সেখানে উনি এভাবে শাসনের স্বরে কথা বলবে কেন? হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো সে। কাহিনী অনেক দূর গড়িয়েছে, এখন রাগারাগি করে খেলা শেষ করা যাবে না। নূর রুমে যেতে যেতে নিবরাসকে একবার উপর নিচ পরখ করে নিল। এই লোকের সব দিকেই নজর থাকে। যেতে যেতে ভেঙচি কাটতে ভুলল না সে। নিবরাস বুঝতে পারল না নূরের এমন ভেঙচি কাটার কারণ কি, এমন অদ্ভুত চেহারা কেন করলো সে। খাবার টেবিলে আনোয়ার সাহেবের এক পাশে বসেছেন নিবরাস, আর এক পাশে বসেছেন নূর। এতে নিবরাসের মনে মনে বিরক্তি ছিল প্রচুর। অবশ্যই তার পাশে নূরের বসা উচিত ছিল। তা না করে নূর বসেছে জেসমিন আর আনোয়ার হোসেনের মাঝখানে। বিরক্তিকর। মেজাজটা ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। নূরকে প্রচুর প্রয়োজন এখন। এই তো আর কিছুক্ষণ। ভাবতেই আপন মনে ক্রূর হাসে সে। নিবরাস তেমন কিছুই খায়নি। সে কম খাচ্ছে বিধায় আনোয়ার হোসেন নূরকে বলেছে নিবরাস প্লেটে খাবার দিয়ে দিতে। নিবরাস আলতো চোখে চেয়ে শুধু। নূর বিরিয়ানি দিয়ে ইচ্ছে করে 2 চামচ বোম্বাই মরিচের আচার দিয়েছে নিবরাসের প্লেটে। বাধা দেয়নি নিবরাস। আনোয়ার হোসেনও খেয়াল করেনি। দেখলে কি আর খেতে দিত? নূর খাবার মাঝে কয়েকবার নিবরাসের দিকে তাকালো। সে খাচ্ছে। ফর্সা মুখটা লাল হয়ে উঠছে, বিশেষ করে নাকের ডগা। কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, যেন সে খুশি মনে খাচ্ছে। অথচ চোখে পড়ল ধীরে ধীরে কান আর গলা দুটোও লাল হয়ে যাচ্ছে। এখন নূরের আফসোস হচ্ছে, মন কাঁপছে। কেন সে নিবরাসের প্লেটে বোম্বাই মরিচের আচার দিতে গেল?
মনে মনে খুব করে চাইছে নিবরাস যাতে এই আচার আর না খায়, আর যাতে আচার মুখে না দেয়। মনের কথা তো নিবরাস শুনবে না, তার ভালোবাসা, তার হৃদয়ের এক টুকরো তাকে ভালোবেসে এই আচার খেতে দিয়েছে। সে কোনো ক্রমেই এই আচার ফেলবে না। সকালে খাবার টেবিলে আনোয়ার হোসেন ঘোষণা দিয়েছেন যে আজ দুপুরের মধ্যে নিবরাস আর নূরের নিকাহ হবে। বেশি কেউই থাকবে না, তারাই। যদিও আনোয়ার হোসেন কয়েকজনকে দাওয়াত করেছেন, তারা আসবে কিনা ঠিক নেই। নূরের পরনে মেরুন আর গোল্ডেন মিশ্রণের একটা লং গাউন, হাতে মায়ের একজোড়া চুড়ি, গলা খালি, চুলগুলো ঢিলে ঢালা খোপা করা, সে খোপায় আবার গাছড়া আটকানো, মাথায় দোপাট্টা। পাশেই আছে নিবরাস, পরনে ব্ল্যাক কালারের ফর্মাল ড্রেস, গোছানো চুল, নিতান্তই সাদা মাটা, তবে আগের থেকেও সুন্দর লাগছে তাকে। মুখে খুশির ছড়াছড়ি। নূর আজ চোখে খেয়াল করে আজ যেন নিবরাসের চোখ জোড়াও হাসছে। মেহমান তেমন নেই, জাস্ট হাতে গোনা কয়েকজন। সে যে কজনই আছে তাদের উপস্থিতিতে নূর আর নিবরাসের আবার বিয়ে হয়ে গেল। আনোয়ার হোসেন দেনমোহর 10 লক্ষ টাকা বাঁধতে চেয়েছিল, কিন্তু এতে বাদশাতে নিবরাস 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে সে নূরকে এসে নিজের করেছে। যদিও এই টাকার মূল্য তার কাছে নিতান্তই গৌণ। সে কখনোই নূরকে ছাড়বে না, ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। উল্টে সে নূরকে তার এত কাছে রাখবে যে নূরের প্রতিটি শ্বাস প্রশ্বাস সে স্পর্শ করতে পারবে, প্রতিটি হার্টবিট সে গুনতে পারবে, নূরকে তার প্রতিটি স্পর্শ অনুভব করাতে পারবে। বিয়ের পর খুশির ঝলক দেখা যায় নিবরাসের মুখে। সবাই যখন সবাইকে মিষ্টিমুখ করাতে ব্যস্ত, তখন নিবরাস নূরের কানে ফিসফিস করে বলে, Be ready, my beautiful wife. নূর ভেবেছিল পরীক্ষা পর্যন্ত সে এখানেই থাকবে, পরীক্ষার পর না হয় ঢাকায় যাবে। কিন্তু নিবরাস মানতে নারাজ। সে আনোয়ার হোসেনকে কাজের অজুহাত দেখিয়ে ঢাকায় ব্যাক করতে চাইল। আনোয়ার হোসেন নূরের থেকে যাওয়ার কথা বললে নিবরাস সাপ জানিয়ে দিয়েছে সে ফিরলে নূরকে নিয়েই ফিরবে, বউকে ছাড়া সে যাবে না। যেহেতু নিবরাসের যাওয়া প্রয়োজন, তাই তাকে হার মানতে হলো। যাওয়ার সময় বাবা আর জেসমিনকে ধরে প্রচুর কান্না করলো সে। আনোয়ার হোসেনও কাঁদলেন মেয়েকে ধরে, তবে তিনি নিশ্চিন্ত। মেয়েকে যে এমন একটা দায়িত্ববান ছেলের হাতে তুলে দিতে পেরেছেন, এতেই তার শান্তি। রাত প্রায় 1টা। নিবরাসের গাড়ি এসে থেমেছে প্রাচীর বেষ্টিত একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। জায়গাটা ভীষণ নির্জন, শহর থেকে কিছুটা দূরে। চারপাশের বড় বড় গাছগুলো কেমন মাথা উঁচিয়ে দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে। ওয়াল মাউন্টেড লাইটগুলো অফ। অন্ধকারে ঘেরা জায়গাটাকে দেখতে ভীষণই ভয়ঙ্কর লাগছে। নিবরাস মূলত মানুষের সমাগম থেকে বাঁচার জন্যই প্রাচীর ঘেরা এই বাড়িটা তৈরি করেছিল, যাতে সে নীরবে নিভৃতে বাড়িটাতে থাকতে পারে, একা নিজেকে একটু সময় দিতে পারে। এই কারণে সে এখানে কোনো সিকিউরিটি গার্ডও রাখেনি, প্রয়োজন পড়েনি। চারপাশ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আর এখানকার সার্ভেইল্যান্স অপারেটর সে নিজেই। আয়াস ছাড়া এই বাড়ির ঠিকানা কারো কাছে নেই, এমনকি শাইলা খানের কাছেও না। নিবরাস শ্বাস ছেড়ে একবার নূরের দিকে তাকায়। মৃদু হাসির ঝলকানি খায় তার টানটান শুষ্ক গোলাপি ঠোঁটে। কি কোমল, কি স্নিগ্ধ লাগছে সানফ্লাওয়ারকে, যেন আজ আসমান থেকে পরি নেমে এসেছে। পরীরা বুঝি এত মায়াবী হয়, এভাবে মায়া মায়া করে ঘুমায়? নিবরাস নিজের মূর্খতার জন্যে নিজেকে বকা দেয়। সে কিভাবে সামান্য পরীর সাথে তার সানফ্লাওয়ারের তুলনা করছে? পরীরা নিশ্চয়ই তার সানফ্লাওয়ার থেকে বেশি সুন্দর হয়। তাই হবে, কম সুন্দর। মনে মনে বিড়বিড় করলো সে। সানফ্লাওয়ার তো তার মনের রানী, তার হৃদয়ের প্রথম মালকিন। এখন ঘুমের জন্য একটু নেতিয়ে পড়েছে, যদিও এই ঘুম সব স্লিপিং পিলের পাওয়ার। রাস্তায় রাস্তায় নিবরাস অনেকবার গাড়ি থামিয়েছে। নূর একদমই লং জার্নি করতে পারে না। সারা রাস্তায় প্রচন্ড রকমের অস্বস্তি করেছে, বমি করেছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে ঝিম মেরে পড়েছিল গাড়ির এক কোণে। কান্না করার কারণে আরো বেশি মাথাটা ধরে গিয়েছিল। নূরের এমন অবস্থায় নিবরাস পাগল প্রায়। কি করবে সে ভেবে পাচ্ছিল না। কখনো মুখ মুছে দিচ্ছে, কখনো বা মাথায় পানি দিয়ে দিচ্ছে।
মোট কথা তার মনোযোগ মোটেও ড্রাইভিংয়ে নেই। চোখ জোড়া বারে বারে নূরেতে নিবদ্ধ হচ্ছিল। সানফ্লাওয়ারের এমন নাজুক অবস্থা তার মস্তিষ্কের তারগুলোকে পাট পাট করে ছিঁড়ে দিচ্ছিল। অসহনীয় ব্যথা। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে নূরকে স্লিপিং পিল দিয়েছে সে। এটা ছাড়া তাকে শান্ত করার কোনো উপায় ছিল না। হঠাৎ নিবরাসের মন ছটফট করে ওঠে। নূরকে কাছে পাওয়ার অভিলাষ তীব্র। কিছু না হোক অন্তত একটু ওষ্ঠের ছোঁয়া তো পাওয়াই যায়। ভাবনাকে বাস্তবে পরিণত করতে দেরি করল না সে। দ্রুত সিট বেল্টটা খুলে নূরের ওষ্ঠে ওষ্ঠ মেলালো। তার শুষ্ক ওষ্ঠদ্বয় ভিজে ওঠে মুহূর্তেই। ওষ্ঠের সংঘর্ষ তীব্র থেকে তীব্র। পরম আবেশে মুহূর্তটাকে মনের খাঁচায় বন্দি করে নিল নিবরাস। অথচ ঘুমন্ত নূর এখনো অজানায় হারিয়ে। রিমোটের সাহায্যে প্রাচীরের মাঝখানে অবস্থিত বড় গেটটা খুলে দিয়েছে নিবরাস। নূরের চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে গালে শব্দ করে চুমু আঁকল সে। তারপর গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে আবার গেটটা অফ করে দিল। নূরকে খাটে আরাম করে শুইয়ে দিয়েছে নিবরাস। আলতো হাতে মাথার দোপাট্টাটা খুলে ফেলেছে সে। এমনকি যা যা খোলা যাবে সব খুলতে সে সক্ষম হয়েছে। সে ভেবেছিল নূরের ড্রেসও চেঞ্জ করে দিবে, কিন্তু পরে আর করেনি। সানফ্লাওয়ার ভুল বুঝবে তাকে। ভুল বুঝে যদি আর কাছে না আসে। আগে আগে এমন করা যাবে না সানফ্লাওয়ারের সাথে। আগে সানফ্লাওয়ারের মনে জায়গা করে নিতে হবে, তারপর সবকিছু। নিবরাস একটা বলে করে কুসুম গরম পানি আর স্যাভলন নিয়ে আসে। তারপর একটা তোয়ালে ভিজিয়ে আস্তে আস্তে নূরের হাত পা মুছে দেয়। বাহির থেকে এসেছে, যদি নূরকে জার্মস অ্যাটাক করে রিস্ক নেওয়া যাবে না। নূরকে সম্পূর্ণ স্টেরাইল করে সে আলমারি থেকে নিজের এক সেট জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার মাস্ট, তার সাথেও জীবাণু থাকতে পারে। যদি তার শরীরের জার্মস নূরকে অ্যাটাক করে, নো ওয়ে, আগে থেকে সতর্ক থাকতে হবে। নো ঝুঁকি, নো আপস। ঠিক 15 মিনিটের মাথায় নিবরাস ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তার ভেজা চুলে পানির ফোঁটা এখনো ঝলমল করছে। যদিও সে ওয়াশরুমের দরজার লক লাগায়নি, মনে হয়নি লক লাগানো উচিত। নূর উঠে তাকে খুঁজতে খুঁজতে যদি কোথাও চলে যায়, তখন অচেনা জায়গায় ভয়ও তো পেতে পারে তাকে না দেখে। নিবরাস এক ঝলক নূরের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে। পাতলা কম্বলটা গায়ে জড়াচ্ছে না। গরম লাগছে কি? বারান্দার দরজা খোলা, বাইরে তো বাতাস বইছে স্পষ্ট। নিবরাস সময় নষ্ট না করে রুমের দরজা আর বারান্দার দরজা অফ করে দিল। এসির টেম্পারেচার 25 ডিগ্রিতে দিয়ে লাইট নিভিয়ে দিল সে। তড়িঘড়ি করে খাটের উপর গিয়ে আধশোয়া হয়ে বসলো। বা হাত চেপে টেবিল ল্যাম্পটা জ্বালালো। পুরো ঘরে এখন আবছা হলুদ আলোর ছড়াছড়ি। নূরের মুখাবয়ব স্পষ্ট। নিবরাস পাশে এসি রিমোটটা রেখে নূরের দিকে ঝুঁকলো। মুখাবয়বে দৃষ্টি দিল প্রথম। আবছা আলোয় নূরের স্কিন কালারের কাঁচা হলুদের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে। ওষ্ঠদ্বয় হালকা ডার্ক, হয়তো লিপস্টিকের কারণে। নিবরাস চক্ষু নেশালো। আন মনে বলল, প্রিয়তমা, তোমায় সানফ্লাওয়ার নাম দিয়ে ভুল করে নি তাহলে। ধীরে ধীরে সে নূরের শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে চোখ বোলালো। সে যত গভীর হচ্ছে তত তার গলা শুকিয়ে যাচ্ছে। এ কেমন ভালোবাসা পাওয়ার ইচ্ছে? এটা নিশ্চয়ই ভালোবাসা পাওয়ার ইচ্ছে না, হয়তো কামনা। নিজেকে অনেক কথায় বোঝ দিতে লাগলো সে। তবে শরীরে কুলালো না। শরীরের ভরটা নূরের ওপর ছেড়ে নূরকে জড়িয়ে ধরলো সে। কিছুক্ষণ জড়িয়েই ধরে রাখলো। নূর বোধ হয় এত বড় শরীরটার ওজন নিতে সক্ষম হলো না। ঘুমের ঘোরে মোচড়া মোচড়ি করে ছুটতে চাইল সে। গরম লাগছে বলে অস্ফুট আওয়াজ করলো। অবশেষে জোর করে নিবরাস থেকে সরে যায় সে। কম্বলটাকেও লাথি দিয়ে পায়ের কাছ থেকে সরিয়ে দেয়। নিবরাসকে আরো অবাক করে দিয়ে সে এবার ওপাশ ফিরে শুয়ে পড়ে। কষ্ট পায় নিবরাস, সাথে একগুচ্ছ বিরক্তও ঘিরে ধরেছে তাকে। গরম লাগছে বলে এভাবে দূরে সরে যেতে হবে? সে তো শুধু একটু জড়িয়েই ধরছিল, আর তো কিছু করেনি। একটুকে অ্যাডজাস্ট করা যেত না? তৎক্ষণাৎ ভূত চাপলো নিবরাসের মাথায়। কিছু একটা ভেবে এসি টেম্পারেচার 18 ডিগ্রিতে নামিয়ে দিল।
5 মিনিটে রুম ঠান্ডা, একদম হিম শীতল পরিবেশ। আর 5 মিনিট এভাবে থাকলে দাঁতের সাথে দাঁত লাগানো যাবে না। হলোও তাই। 5 মিনিটের মাথায় নূরের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল।